প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করো এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কটি উত্তর সঠিক দিতে পেরেছো। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আয়নোস্ফিয়ার। বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়ে রেডিও ওয়েভ ফিরে আসে। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। এই আনাইমুদির কিন্তু উচ্চতা 2695 কিন্তু মিটার, 2695 মিটার বা 8842 কিন্তু ফুট এর উচ্চতাটা। এবং এটি পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত। এটি কেরালা রাজ্যের এর্নাকুলাম ও ইদুক্কি জেলার মধ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পাললিক শিলা। পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কোন গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মঙ্গল। মঙ্গল গ্রহকে রাতের আকাশে লালচে দেখায়, যার কারণে একে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহকে কিন্তু লাল গ্রহ বলা হয়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কোনটি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তেহেরি বাঁধ। ভারতের সবচেয়ে উঁচু বাঁধ কিন্তু তেহেরি বাঁধ, যা উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর অবস্থিত এবং এর উচ্চতা কিন্তু প্রায় হচ্ছে 260 মিটার। প্রায় কিন্তু 260 মিটার কিন্তু এর উচ্চতা কিন্তু 260 মিটার প্রায়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, যে সকল গ্যাসীয় উপাদান সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন। যে সকল গ্যাসীয় উপাদান কিন্তু সূর্য দিয়ে গঠিত হয় সেগুলির মধ্যে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি আছে। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতের সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দামোদর ভ্যালি প্রজেক্ট। ভারতের সবচেয়ে পুরনো বা সব থেকে পুরনো বহুমুখী পরিকল্পনার নাম কিন্তু দামোদর ভ্যালি প্রজেক্ট বা কর্পোরেশন। এটি কিন্তু 1948 সালে কিন্তু গড়ে উঠেছিল। 1948 সালে গড়ে উঠেছিল এবং এটি মূলত পশ্চিমবঙ্গ বিহারের দামোদর নদীর ওপর অবস্থিত। তাহলে আমাদের দামোদর ভ্যালি প্রজেক্ট বা কর্পোরেশন 1948 সালে গড়ে উঠেছিল এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গ ও বিহারের দামোদর নদীর ওপর অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, নাগার্জুন নদী পরিকল্পনা কোন নদীর ওপর গড়ে উঠেছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কৃষ্ণা নদীর তীরে। নাগার্জুন নদী পরিকল্পনা কিন্তু কৃষ্ণা নদীর ওপর বা তীরে গড়ে উঠেছে। এটি তেলেঙ্গানা রাজ্যের একটি সেচ ও জলবিদ্যুৎ প্রকল্প। এই নাগার্জুন নদী পরিকল্পনা কিন্তু তেলেঙ্গানা রাজ্যের একটি সেচ ও জলবিদ্যুৎ প্রকল্প। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগরের চাবি কাকে বলা হয়?
তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, জিব্রাল্টার। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টারকে বা জিব্রাল্টার প্রণালীকে। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল প্রজেক্ট কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, হিমাচল প্রদেশ। ভাকরা নাঙ্গাল প্রজেক্ট হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। এটি কিন্তু শুধু হিমাচল প্রদেশ না, পাঞ্জাবেও কিন্তু অবস্থিত আছে। সুতলেজ নদীর ওপর কিন্তু এটা গড়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হীরাকুদ নদী পরিকল্পনা। ভারতের স্বাধীনতার পর দ্বিতীয় বহুমুখী নদী পরিকল্পনার নাম হীরাকুদ নদী পরিকল্পনা। এটি কিন্তু উড়িষ্যার মহানদীর ওপর নির্মিত হয়েছে। এটি কিন্তু উড়িষ্যা জেলার মহানদীর ওপর কিন্তু নির্মিত হয়েছে এই হীরাকুদ নদী পরিকল্পনাটা। পরবর্তী প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অস্থিমজ্জা। লোহিত রক্তকণিকা কিন্তু অস্থিমজ্জায় তৈরি হয় বা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, কত সালে অস্ত্র আইন প্রণীত হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1878 সালে। 1878 সালে অস্ত্র আইন প্রণীত হয়। এই সময় কিন্তু ভাইসরয় ছিলেন লর্ড লিটন, যা কিন্তু লাইসেন্স ছাড়া ভারতীয়দের অস্ত্র রাখার অবৈধ করে দেয়। মানে ভারতীয়দের কিন্তু লাইসেন্স ছাড়া অস্ত্র কিন্তু রাখাটা অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল এই আইনের মাধ্যমে। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের কোন মহাজন পদে অবস্থিত ছিল? এই প্রশ্নের জন্য তোমাদের দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গান্ধার। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের গান্ধার মহাজন পদে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গ রক্ত পরিশোধিত করার কাজ করে? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, বৃক্ক বা কিডনি। মানুষের শরীরের বৃক্ক বা কিডনি অঙ্গ রক্ত পরিশোধিত করার কাজ করে। পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্ন, দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটির নাম কি? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, পালঘাট গিরিপথ। দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড়ের দক্ষিণ প্রান্তে অবস্থিত গিরিপথটির নাম কিন্তু পালঘাট গিরিপথ। এটি কিন্তু কেরালা ও তামিলনাড়ুকে সংযুক্ত করেছে। এই পালঘাট গিরিপথ কিন্তু কেরালা ও তামিলনাড়ুকে সংযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, কে গুলামগিরি গ্রন্থটি রচনা করেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে গোলামগিরি গ্রন্থটি রচনা করেন। পরবর্তী প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে কোন পবিত্র গ্রন্থকে বুক অফ ম্যাজিক্যাল সূত্রস বলা হয়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অথর্ববেদ। বৈদিক যুগে অথর্ববেদের পবিত্র গ্রন্থকে বুক অফ ম্যাজিক্যাল সূত্রস বলা হয়, কারণ এই বেদে বিভিন্ন রোগ নিরাময়ের মন্ত্র, জাদুবিদ্যা এবং দেবতাদের শ্রুতি রয়েছে। পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন, চামেরা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশ। চামেরা জলবিদ্যুৎ প্রকল্প হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, বাংলার কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দিব্য বা দিব্যক। বাংলার কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য বা দিব্যক। কৈবর্ত বিদ্রোহ হয়েছিল পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে। এই কৈবর্ত বিদ্রোহটা কিন্তু পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কিন্তু হয়েছিল এবং এই বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা কিন্তু রামপাল। তাহলে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল দ্বিতীয় মহিপালের সময় এবং এই বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা রামপাল।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই 20টি প্রশ্নোত্তর ছিল। 20টি প্রশ্নোত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আমাদের প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। বেল আইকনটি প্রেস করে নিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরবর্তী একটি নতুন ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।